আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব 20 বছরের প্রতিরক্ষা চুক্তিতে ইরান ও রাশিয়া। জানিয়ে দেব যুদ্ধ থেকে ফিরতে চাই ইয়েমেনের যোদ্ধারা, আসছে বিশেষ ঘোষণা। অন্যদিকে রয়েছে পাকিস্তানি JF-17 থান্ডার যুদ্ধবিমান কিনতে চায় বাংলাদেশ। অন্যদিকে জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতি প্রথম ধাপে 33 জিম্মির বিনিময়ে 737 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের শত্রু দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক জোরদার, হাঁটছে এবার নতুন কৌশলে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 20 বছরের প্রতিরক্ষা চুক্তিতে ইরান ও রাশিয়া। রাশিয়ার সঙ্গে 20 বছর মেয়াদী কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান। মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই চুক্তি স্বাক্ষর করেছেন। গত বছর হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটির ক্ষমতায় আসে মাসুদ পেজেশকিয়ান। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর চলতি মাসে বৃহস্পতিবার প্রথমবারের মতো রাশিয়া সফরে আসেন তিনি, আর এই সফরে তিনি রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করলেন। স্বাক্ষরিত চুক্তির আওতায় আগামী 20 বছর প্রতিরক্ষা, সামরিক মহড়া, যৌথ সামরিক প্রশিক্ষণ, যুদ্ধ জাহাজ তৈরি সহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে এই দুই দেশ। চুক্তি স্বাক্ষরের পর এক উচ্ছ্বাসিত প্রতিক্রিয়ায় পেজেশকিয়ান বলেন, আমরা একটি বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার পথে এগোতে চাই এবং এই পথের একটি উদ্দীপক পদক্ষেপ হলো এই চুক্তি। তিনি আরো বলেন, এই চুক্তির মধ্য দিয়ে দুই দেশ সম্পর্কের একটি নতুন অধ্যায় প্রবেশ করছে, বিশেষ করে বাণিজ্যে। অন্যদিকে পুতিন বলেন, এই চুক্তির ফলে নতুন নিরাপত্তা খাতি নয়, বরং অর্থনীতি ও বাণিজ্য খাতে দুই দেশের সহযোগিতামূলক তৎপরতা অনেক বৃদ্ধি পাবে। কারণ এই কৌশলগত চুক্তির একটি শর্ত হলো এখন থেকে উভয় দেশের যাবতীয় অর্থনৈতিক আদান প্রদান দুই দেশের নিজ নিজ মুদ্রায় হবে। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও উভয় দেশই তাদের বাণিজ্য কার্যক্রম বৃদ্ধি করেছে। ইউক্রেনীয় এবং পশ্চিমা কর্মকর্তাদের মতে ইরান ইতোমধ্যে রাশিয়াকে শাহেদ ড্রোন দিয়েছে, যা দিয়ে মস্কো ইউক্রেনে হামলা চালিয়েছে। এদিকে যুদ্ধ থেকে ফিরতে চায় ইয়েমেনের যোদ্ধারা, আসছে বিশেষ ঘোষণা। ইয়েমেনে হুতি বিদ্রোহীরা বলছে, গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ হলে ইসরায়েলের বিরুদ্ধে তারা সামরিক অভিযান বন্ধ করবে। ইয়েমেন ভিত্তিক হুদিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল বুখাইতি এই কথা বলেছেন। আল জাজিরা শনিবারের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ইয়েমেন ভিত্তিক হুতি রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল বুখাইতি এক্সে একটি পোস্ট করেন। তাতে বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি যুদ্ধের সমাপ্তি ঘটাবে, কিন্তু সংঘাতের অবসান ঘটাবে না। তিনি আরো বলেন, গাজাকে সমর্থন করার ক্ষেত্রে ইয়েমেনের ভূমিকা কার্যকর ছিল, কারণ এটি শত্রু এবং তার মিত্রদের শ্বাসরোধ করে হত্যা করেছে এবং তাদের অনেক মূল্য দিতে হয়েছে। তাই আমরা আশা করি তাদের বিরুদ্ধে বিভিন্ন উপায়ে শত্রুতা অব্যাহত থাকবে। আল বুখাইতি বলেন, আমরা নিশ্চিত করেছি যে ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ হলে ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান বন্ধ করা হবে। আর নৌ চলাচলের স্বাধীনতা সকল দেশের জন্য একটি সাধারণ অধিকার, কারোর জন্য নির্বাচিত অধিকার নয়। 2023 সালের নভেম্বর থেকে হুতিরা তেল আবিবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। যুদ্ধের নামে গাজায় ইসরায়েলের নরকীয় হামলার প্রতিবাদে হুতিরা এই পদক্ষেপ নিয়েছে। সেই সঙ্গে লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী পশ্চিমা জাহাজগুলোতে নিয়মিত হামলা করে আসছে হুতিরা। তখন থেকেই গোষ্ঠীটি বলছে, ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধ করতে চাপ প্রয়োগের অংশ হিসেবেই তাদের সাধ্য অনুযায়ী প্রতিরোধ করা হচ্ছে। গাজা নিরাপদ না হলে ইয়েমেন ঘেঁষে পশ্চিমা জাহাজ নিরাপদ গন্তব্যে পৌঁছতে পারবে না। এদিকে যুদ্ধবিরতির শর্ত সই হওয়ার পরেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গত 2 দিনে অন্তত 113 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে 28 শিশু এবং 31 নারী রয়েছেন। এখন পর্যন্ত 15 মাসে গাজা সংঘাতে 47,000 মানুষ নিহত এবং 1,10,624 জন আহত হয়েছেন। এদিকে পাকিস্তানি JF-17 থান্ডার যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ।
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পরপর থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি হচ্ছে বাংলাদেশের। বাণিজ্যিক সম্পর্কের পর এবার দুই দেশের মধ্যে সামরিক অংশীদারিত্ব বাড়ছে। পাকিস্তানের সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনাবাহিনীর জেনারেল সদর দপ্তর পরিদর্শন করেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রতিনিধি দল। আর সেই সফরে পাকিস্তানের JF-17 থান্ডার যুদ্ধবিমান নিয়ে নিজেদের আগ্রহ দেখিয়েছে বাংলাদেশের সামরিক কর্মকর্তারা। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি দল বুধবার পাকিস্তান সফর করেন এবং পাকিস্তান এয়ারফোর্স PAF প্রধান চিফ এয়ার মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে দেখা করেন। পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমটি আরও জানায়, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানের নেতৃত্বে প্রতিনিধি দল পাকিস্তানের উন্নত সামরিক সরঞ্জাম, বিশেষ করে JF-17 থান্ডার যুদ্ধবিমানের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন। ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস অনুসারে বৈঠকটি ইসলামাবাদের বিমানের সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে উভয় পক্ষ সামরিক সম্পর্ক জোরদার করার এবং তাদের বিমান বাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছেন। এদিকে যুদ্ধবিরতির প্রথম ধাপে 33 জিম্মির বিনিময়ে 737 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে হামাসের হাতে আটক 33 ইসরায়েলি বন্দীর বিনিময়ে 737 জন ফিলিস্তিনিকে মুক্ত দেবে তেল আবিব। মুক্তির জন্য নির্ধারিত এসব বন্দীর তালিকাও প্রকাশ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। আজ 18 জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। তবে এর আগে 33 ইসরায়েলি জিম্মির বিনিময়ে 95 জন ফিলিস্তিনির নাম প্রকাশ করেছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। এর পরে এক হালনাগাদ তালিকা প্রকাশ করে। পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের একজন বিশিষ্ট নেত্রী এবং ফিলিস্তিনি আইন পরিষদের সদস্য খালিদ জারার এই তালিকায় রয়েছেন। এছাড়া ফিলিস্তিনি সাংবাদিক বুশরা আল তাউইল এই তালিকায় রয়েছেন। এর আগে তিনি 2011 সালে হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দী বিনিময় চুক্তির মুক্তি পেয়েছিলেন। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, তালিকায় হামাস, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের ক্ষমতাসীন ফাতাহ আন্দোলনের বেশ কয়েকজন সদস্য রয়েছেন, যারা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। প্রসঙ্গত, ফিলিস্তিনের গাজায় দীর্ঘ 15 মাস ধরে চলা যুদ্ধের পর যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার এই চুক্তি অনুমোদন করছেন। আগামীকাল রোববার 19 জানুয়ারি থেকে এই চুক্তি কার্যকর করা হবে। এদিকে যুক্তরাষ্ট্রের শত্রু দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক জোরদার। ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া আন্তর্জাতিক কূটকৌশল পরিবর্তন এনেছে। পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের শত্রু দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করছে। এর মধ্যে ইরান, উত্তর কোরিয়া, চীন ও বেলারুশ রয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। ফলে রাশিয়া নতুন কৌশল হিসেবে ইরান ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও বাড়িয়েছে। এই দেশগুলো পশ্চিমাদের বিরুদ্ধে এবং তারা একে অপরকে সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সহযোগিতা দিচ্ছে। ইরান ও রাশিয়ার সম্পর্ক সামরিক খাতে আরও দৃঢ় হয়েছে। 2022 সালে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া ইরান থেকে ড্রোন কিনে ইউক্রেনে ব্যবহার করছে। দুই দেশ যৌথভাবে সামরিক প্রযুক্তি এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা করছে। পাশাপাশি তাদের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে তেল ও গ্যাস বাণিজ্য। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মস্কো সফর শুরু করেছেন। এই সফরের সময় তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন এবং দুই দেশ একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করবেন। এই চুক্তির মধ্যে বিশেষভাবে প্রতিরক্ষা সহযোগিতা আরও ঘনিষ্ঠ করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক শক্তিশালী হয়েছে। দুই দেশই পশ্চিমাদের শত্রু হিসেবে পরিচিত এবং তারা একে অপরকে অর্থনৈতিকভাবে সমর্থন দিচ্ছে।